প্রিয় ছাত্র ছাত্রী সাজবাতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা দেখবার জন্য কোন ভিডিওটা অষ্টম অধ্যায়ের ক্লাস 10 এর অষ্টম অধ্যায়ের আজকে 7টা প্রশ্ন। গতদিন দিয়েছি 6টা প্রশ্ন আর আজকে দেব 7টা প্রশ্ন। এই 13টা প্রশ্ন অষ্টম অধ্যায়ের 2 নম্বরের জন্য আমার মনে হচ্ছে সাফিসিয়েন্ট, আর কোনো দরকার নেই, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই 13টা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং এই 13টা প্রশ্ন দেখতে হবে। প্রথম প্রশ্ন লিখেছি, দেখো, কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন? ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেছিল ভারতের অনেক রাজ্য, অর্থাৎ এখন যে রাজ্যগুলো ভারতের সঙ্গে আছে সব রাজ্য কিন্তু ভারতভুক্তি দলিলে 1947 সালে 15 আগস্টে সই করেনি। কেউ আসতে চেয়েছে, কেউ আসতে পারেনি। কখনো জনগণ আসতে চেয়েছে, শাসক আসতে দেয়নি, বা শাসক আসতে চেয়েছে, জনগণ আসতে দেয়নি। এইরকম আমরা কিন্তু নজির দেখতে পাই। ঠিক তেমনি আজকের প্রথম প্রশ্ন, কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করেছে, আমরা 2 নম্বরের জন্য জেনে নিই। দেখো, ভারতের স্বাধীনতা লাভের পূর্বে অর্থাৎ 1947 সালে 15 আগস্টে কাশ্মীর ছিল একটি দেশীয় স্বাধীন রাজ্য। 1947 সালের 22 অক্টোবর পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনী ও সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে এবং ব্যাপক হত্যা, লুট, ধর্ষণ, সমস্ত কিছুই, অগ্নিসংযোগ, সমস্ত কিছুই করে। ঠিক এই পরিস্থিতিতে তখন হরি সিং কাশ্মীরের রাজা, তিনি ভারতের সাহায্য প্রার্থনা করে, কিন্তু তখন আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল শর্ত ছাড়া তাকে সাহায্য দিতে রাজি হয়নি। তিনি এই শর্তে রাজি হলেন, যদি কিনা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে তবেই ভারতের সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করবে এবং হরি সিংকে সাহায্য করবে। আমরা দেখব প্রথম দিকে হরি সিং কিন্তু তিনি নেতিবাচক ভূমিকা গ্রহণ করলেও পরবর্তীকালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এবং সেনাবাহিনী ব্যাপক হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন শুরু করবে, ঠিক সেই সময় হরি সিং কিন্তু বাধ্য হবেন, ভারতের সাহায্য প্রার্থনা করবেন এবং এমতো অবস্থায় হরি সিংকে সাহায্য দেওয়ার জন্য 26 অক্টোবর ভারতভুক্তি দলিলে হরি সিং যখনই সই করলো তখন ভারতবর্ষ সাহায্য করতে প্রস্তুত হলো এবং সাহায্য করলেও এইভাবে কিন্তু হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেছে, সরাসরি করেনি। তিনি প্রথমে না করলেও পরবর্তীকালে তিনি করতে বাধ্য হয়েছিলেন, পরিস্থিতি বাধ্য হয়েছিল। বোঝা গেল? তাহলে এই হচ্ছে হরি সিংয়ের ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করার ছোট্ট 2 নম্বরের ইতিহাস। এবারে আমরা পড়ব রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দে কেন গঠিত হয়, 2 নম্বরের জন্য। দেখো, 1953 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমরা পাবো, তার নাম সৈয়দ ফজল আলী, ঠিক বলেছ, সেই ফজল আলীর নেতৃত্বে এবং KM পানিক্কর এবং হৃদয়নাথ কুঞ্জুরুকে নিয়ে গঠিত হয় 3 জনের একটি কমিশন। এবং এই 3 জনের কমিশনের আমরা মাধ্যমে বা 3 জনের সাহায্যে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হবে। কারণ মাদ্রাস প্রদেশে যে তেলুগু ভাষাভাষীদের নিয়ে পৃথক রাজ্য গঠনের কথা বলে আসছিলেন তিনি হচ্ছেন পত্তি শ্রী রামালু, এবং শুধু বলেই আসেননি, তিনি অনশন করলেন এবং অনশন করে তার প্রাণটাও চলে গেল। এবং তারপরেই ভারত সরকার নড়ে চড়ে বসে এবং ভারতের অন্যান্য প্রদেশে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি জোরদার হয় এবং আমাদের কেন্দ্রীয় সরকার, জওহরলাল নেহরুর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সেটি কিন্তু মেনে নেন। এই হচ্ছে ইতিহাস। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালে কেন হয়েছিল তার সংক্ষিপ্ত ইতিহাস। পরের প্রশ্ন, দার কমিশন 1948 সালে কেন গঠিত হয়েছিল? SK দার, হ্যাঁ, কেন এই কমিশন বা গঠিত হয়েছিল? দেখো, 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর বিভিন্ন ভারতীয় যে সমস্ত অঙ্গরাজ্য ছিল সেই অঙ্গরাজ্য এবং ভারতে যোগ দেওয়া বিভিন্ন দেশীয় রাজ্যগুলির সীমানা জাতি না ভাষার ভিত্তিতে হবে সেইটা নির্ধারণ করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্কটার মীমাংসা করবার জন্যই আমরা দেখছি 1948 খ্রিস্টাব্দে এই দার কমিশন গঠিত হবে। তাহলে মূলত কী জন্য গঠিত হবে? সীমানা নির্ধারণ। সেই সীমানা নির্ধারণ কিসের ভিত্তিতে হবে? ভাষা না জাতি, এই দুটোকে কেন্দ্র করে যখন প্রচণ্ড পরিমাণে বিতর্ক তৈরি হলো, সেই বিতর্ককে
সেই বিতর্কের সমস্যার সমাধান করবার জন্যই কিন্তু দার কমিশন 1948 সালে। এরপরের প্রশ্ন আমরা দেখি, প্যাটেলকে অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন? দেখো, শুধু লৌহ মানব বলা হয় না, তাকে বলা হয় ভারতের বিসমার্কও বলা হয় এই সর্দার বল্লভভাই প্যাটেলকে। বিসমার্কের মতন তিনি কূটনীতি, বিসমার্কের মতন তেজস্বী নীতি, বিসমার্কের মতো স্বরাষ্ট্র বা দেশের ঐক্য আন্দোলনের জন্য কঠোর পদক্ষেপ, প্রয়োজনে যুদ্ধ করতে হবে, এই ভূমিকায় কিন্তু আমরা দেখেছিলাম সর্দার বল্লভভাই প্যাটেলকে। সেই জন্যে বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয় বা ভারতের লৌহ মানব বলা হয়। যাই বলাক না কেন সেটা কিন্তু দেশের জন্য। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হলেও ভারতের অখণ্ডতার জন্যে, ভারতের জন্যে, কারণ সেই পরিস্থিতিতে অর্থাৎ ওই সময়কালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু এই রকম কঠোর নিতে তিনি কিন্তু বাধ্য হয়েছিলেন, যার জন্য তাকে এই নীতি গ্রহণ করতে হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব। ক্লিয়ার? এবার কেন বলা হয়? কারণ সেই সময় নাম্বার 1, দেশ ও রাজ্যগুলিকে ভারত ডোমিনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য তিনি লৌহের ন্যায় কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কূটনীতি এবং সামরিক শক্তি প্রয়োগ করে তিনি সেগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন, নাম্বার 1। 2, তিনি রাষ্ট্রের যে তখন স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন ভিপি মেনন, তোমরা জানো, এবং শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের সহায়তায় ভারতের যে ভূখণ্ড তার ভেতরের অর্থাৎ অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাকিস্তানের যে সমস্ত যোগদান করতে পাকিস্তান যে সমস্যা তৈরি করছিল, সেই সমস্যাগুলোকে সমাধান করবার জন্য এবং পাকিস্তানের সঙ্গে যোগদান করতে ইচ্ছুক যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোকে কিন্তু শায়েস্তা করতে গিয়ে লৌহ মানব বল্লভভাই প্যাটেলকে কিন্তু কঠোর নীতি গ্রহণ করতে হয়েছিল। এই কারণেই সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। এইটা হচ্ছে 2 নম্বরের সংক্ষিপ্ত ইতিহাস। তাহলে মূল কথা হচ্ছে, ভারতের অভ্যন্তরে যে সমস্ত রাজ্যগুলি পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে থাকবার জন্য মত পোষণ করেছিল এবং যে সমস্ত সমস্যা তৈরি হয়েছিল ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলি ভারতবর্ষের সঙ্গে থাকবে কিনা সেই সম্পর্কে যে সন্দেহ প্রকাশ হয়েছিল, সমস্ত সমস্যার সমাধান করবার জন্য যে কঠিন এবং কঠোরতম পদক্ষেপ সর্দার বল্লভভাই গ্রহণ করেছিলেন, সেই কারণেই তাকেই আমরা বলছি ভারতের বিসমার্ক বা লৌহ মানব। পরের প্রশ্ন, উদ্বাস্তু কাদের বলা হয়? দেখো, উদ্বাস্তু কাদের বলা হয়, এখানে কিন্তু আমরা শুধু উদ্বাস্তু না, এটাকে আমরা যদি বলি যে বাস্তুহারা, একই উত্তর। যদি বলা হয় রিফিউজি কারা, একই উত্তর। রিফিউজি কারা, একই উত্তর। যদি বলা হয় শরণার্থী কারা, একই কিন্তু উত্তর। মনে রাখবে কিন্তু এতগুলো প্রশ্ন, উদ্বাস্তু সংজ্ঞা যা, বাস্তুহারা সংজ্ঞাতা, রিফিউজি সংজ্ঞাতা, শরণার্থী সংজ্ঞাতা। তাহলে সংজ্ঞাটা কী হবে? একদম ছোট করে যে আমরা দেখব যে বহু প্রদেশে বহু প্রজন্ম ধরে যে সমস্ত মানুষগুলি যে কোনো কারণে বা দেশভাগের কারণে ভূখণ্ডের থেকে নিজের জন্মভূমি ছেড়ে অন্য দেশে তারা বসবাস করবার জন্য চলে আসে, জীবন বাঁচাবার জন্য চলে আসে। আসার পথে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, যুদ্ধের কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, ধর্মীয় কারণে হতে পারে, অর্থনৈতিক কারণে হতে পারে। বাধ্যতামূলকভাবে দেশ ত্যাগ করে আসার সময় তারা ছিন্নমূল হয়ে গেল। এই ছিন্নমূল মানুষগুলো যখন নতুন দেশে বসবাস করে, অর্থাৎ ভারত থেকে যারা বাংলাদেশে গেছে বাংলাদেশে, বাংলাদেশ থেকে যারা ভারতে এসেছে ভারতে এসে যখন বসবাস করে, তখন এই মানুষগুলোকে আমরা বলছি উদ্বাস্তু, এই মানুষগুলোকে বলছি রিফিউজি, এই মানুষগুলোকে বলছি বাস্তুহারা, এই মানুষগুলোকে বলছি শরণার্থী। তাদের ছাদ হচ্ছে খোলা আকাশ, আর অভাব হচ্ছে নিত্যসঙ্গী, দারিদ্রতা এবং নির্যাতন এবং পরিষেবার দিক থেকে সামান্যতম এই ছিল তাদের প্রাপ্তি। বাদবাকি নিঃস্ব,
অসহায় রিক্ত এই মানুষগুলো, দেশ ছাড়া মানুষগুলো দেশের সমস্ত জল বায়ু আত্মীয় স্বজন পরিবার পরিজন মাঠ ঘাট পথ সংস্কৃতি সমস্ত ছেড়ে দিয়ে এসে যখন এই দেশে এসে বসবাস করা শুরু করলো বা এলো, আসার পরেও অস্থায়ীভাবে যেখানে এরা থাকলো সেই মানুষগুলোকে, এই অস্থায়ী মানুষগুলোকে আমরা বলছি শরণার্থী, আমরা বলছি বাস্তুয়ারা, আমরা বলছি রিফিউজি, আমরা বলছি উদ্বাস্তু। কেমন? পরের প্রশ্ন, আজাদ কাশ্মীর কি? আজাদ কাশ্মীর, মহারাজা হরি সিং কাশ্মীরকে একটি স্বাধীন ও অঙ্গরাজ্য হিসাবেই তিনি তুলে ধরেছিলেন এবং সেই মতোই তিনি শাসন করে আসছিলেন। কিন্তু যখন দেখা গেল যে পাক মদতপুষ্ট বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে ধ্বংসলীলা চালাচ্ছে, তখন কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সাহায্য নিয়ে তিনি ভারতবর্ষের সঙ্গে এই কাশ্মীরকে তিনি সংযুক্তি ঘটালেন। এবং শুধু তাই নয়, আমরা দেখব যে এখানে কাশ্মীরের 2-3 অংশ ভারতবর্ষ, 2-3 অংশ ভারতবর্ষ উদ্ধার করবে এবং কাশ্মীরে কিছুটা পাকিস্তানের অধীনেও চলে যাবে, কিন্তু বেশিরভাগটা আমাদের 2-3 অংশ ভারতবর্ষ দখল করবে। এই যেটুকু পাকিস্তানের অধীনে থেকে গেল যেটুকু, সেটাকে আমরা বলছি বা পাক অধিকৃত অঞ্চলটাকে আমরা কি বলছি? আজাদ কাশ্মীর। নেক্সট, রাজাকার কাদের বলা হয়? হায়দ্রাবাদ আমরা পড়েছি এবছর, হায়দ্রাবাদ পড়ব, জুনাগড় পড়ব, আমরা কাশ্মীর পড়ব তো এগুলো পড়েছি অলরেডি। তাও আবার বলে দিই যে আমাদের রাজাকার হলো হায়দ্রাবাদের শাসক নিজাম তার তৈরি করা একটা সংগঠন, যারা কিনা উগ্র সাম্প্রদায়িক, এক কথায় মুসলিম এই উগ্র সাম্প্রদায়িক এই দলটি হিন্দুদের ওপরে নির্যাতন করেছে, ধ্বংসলীলা চালিয়েছে। এবং শুধু তাই নয়, এখানকার হিন্দুদের অনেকের হাজারো হাজারো হিন্দুদের তারা ধর্মান্তরিত করারও কিছুটা চেষ্টা করেছে, তাই না? তাহলে এই মানুষগুলোকে যে সমস্ত এই যে আমাদের ভাষায় যে সমস্ত এই অসভ্য মানুষগুলো, রাজাকার বাহিনীর এই অসভ্য মানুষগুলো এই হিন্দু মানুষদের উপরে যে সমস্ত আক্রমণ করলো, আমরা সেই আক্রমণকারী এই বাহিনীটাকে আমরা বলছি রাজাকার বাহিনী। এবং এর পেছনে মদতপুষ্ট যারা ছিল সেটা হচ্ছে পাকিস্তান। একদম পরিষ্কার, পাকিস্তানি এই হানাদার বাহিনীদেরকে মদত দিত। এবং এখানকার হায়দ্রাবাদের যিনি শাসক নিজাম, তিনিও পাকিস্তানের পক্ষে মতামত দিয়েছিলেন, সেই ইতিহাস আমরা জানি। এবং আমরা কি দেখব, এখানকার জনগণ কিন্তু ভারতের সঙ্গে থাকে মত প্রকাশ করেছিল। এখানেও ভারতবর্ষ কিন্তু হস্তক্ষেপ করে এই হায়দ্রাবাদ সবথেকে বড় দেশীয় স্বাধীন রাজ্য আমাদের ভারতভুক্ত হয়। তাহলে আজকে আমরা এই 7টা প্রশ্ন করলাম। আমি জানি তোমাদের সামনে পরীক্ষা, তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে। আশা করছি এই 7টা, আগের ভিডিওতে দেওয়া 6টা, এই 13টা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমার বিশ্বাস এখান থেকে তোমাদের হয়তো অনেক প্রশ্নই চলে আসবে। সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখবার জন্য সাদর আমন্ত্রণ থাকলো।